নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমরা আজকের লাইফস্টাইলটাতে ভীষণ অভ্যস্ত হয়ে পড়েছি, তার সাথে সাথে কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছি বাইরের খাবারের। আমরা কিন্তু প্রত্যেকেই এখন কর্মসূত্রে দৌড়াচ্ছি এবং দৌড়াতে গিয়েই কিন্তু আমরা বাইরের জাঙ্ক ফুডটাকে বেশি আপন করে নিচ্ছি এবং আপন করে নেওয়ার ফলেই কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধছে নানা রকম রোগ। আর তার সাথে সাথেই দেখবেন কিন্তু আমাদের এই যে শরীরের এই যে রোগটা আমাদের বাসা বাঁধছে সেটা কিন্তু একদিনে নয়। আমরা কিন্তু কোনো কারণে হয়তো আমাদের শরীরে গ্যাস ফর্ম করে গেছে কিংবা অ্যাসিড ফর্ম করে গেছে, তার জন্য কিন্তু আমরা হঠাৎ করেই কোনো রকম কিছু মেডিসিন কনজাম্পশন করে নিচ্ছি। এই যে একটা মেডিসিন কনজাম্পশন করার যে একটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে গেছে, সেটা থেকে কিন্তু আমরা কোনো কখনোই বেরোতে পারছি না। আমরা কিন্তু গ্যাস ফর্ম না হলেও কিন্তু একটা মেডিসিন নিয়ে নিচ্ছি, অ্যাসিড ফর্ম না হলেও কিন্তু আমরা মেডিসিন নিয়ে নিচ্ছি। এই মেডিসিন নিতে নিতেই কিন্তু আমাদের শরীরের নিজস্ব যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। আর এই যে হারিয়ে ফেলা ব্যালেন্সটাকে আমরা কিন্তু পুনরায় ফিরে পেতে কখনোই পাচ্ছি না। কিন্তু এই যে হারিয়ে ফেলা ব্যালেন্সটা সত্যি সত্যি যদি আপনি চান ফিরে পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানে শুধুমাত্র কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করা হয়। আমরা আরো একটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাঁকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার আজকের দিনে তো আমরা প্রত্যেকেই খুব জাঙ্ক ফুডের উপর ডিপেন্ডেবল হয়ে পড়ছি, মানে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আর কি। একটা জাঙ্ক ফুডের উপর একটা লোভনীয় একটা বিষয়, এবং এই জাঙ্ক ফুড খেতে খেতেই এমন একটা পরিস্থিতি আসছে সেখান থেকে কিন্তু মানে মানে এখন বাচ্চা বড় বলুন যাদেরকেই বলুন একটা ডায়াবেটিসের প্রবণতা দেখা দিচ্ছে। তো এই ডায়াবেটিস জিনিসটা কি যদি একটু দর্শকদের আজকে জানান। অ্যাকচুয়ালি হ্যাঁ, ডায়াবেটিস হচ্ছে মানে আমাদের বাংলায় যেটা বলে সুগার। তো সুগার হয়েছে কথাটা হচ্ছে সুগার আমাদের সবার শরীরে আছে, মানে গ্লুকোজটা বাড়লে যেটা বলা হয় অ্যাকচুয়ালি যে আপনার প্যানক্রিয়াসকে ইয়ে করে সেটা থেকে সুগার হয়। তো সুগার জিনিসটা কিন্তু আমাদের শরীরে দরকার, মানে আমাদের শরীরে একটা ব্যালেন্স সুগার সবার শরীরে থাকে, সবার মধ্যে আছে। সেইটা না থাকলে আমরা আবার কাজ করতে পারবো না, আবার আমরা কিছু করতে পারবো না, মানে আমরা অসুস্থ হয়ে যাবো, এটা দরকার। তো সুগার আমাদের সবার শরীরে যেটুকু দরকার তার থেকে বেশি বেড়ে গেলে তখন সেটাকে আমরা বলছি ডায়াবেটিস মেলাইটাস। এবারে সেটা টাইপ আছে, বাড়িয়ে আছে। এবার মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরে যে সুগারের পরিমাণ দরকার তার থেকে অত্যধিক সুগার হয়ে গেলে তখন সেটাকে বলছি আমরা যে তার সুগার হয়েছে, বাংলায় বলি। আর মেডিকেল টাইমে বলতে গেলে তার ডায়াবেটিস হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবারে সুগারের অনেক ভাগ আছে, ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2, বাট মেন হচ্ছে এটাই যে আপনার শরীরে সুগারের যে অত্যধিক পরিমাণ বেড়ে যাচ্ছে সেইখান থেকে আপনার শরীরে ডায়াবেটিস হয়েছে। স্যার এই যে শরীরে যে সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটার যদি লক্ষণগুলো একটু বলেন, মানে আগে থেকে কি জানা সম্ভব কোনো মতে? হ্যাঁ, অনেক আগে থেকে বলতে গেলে ধরুন আপনি যে খাওয়া দাওয়া করছেন, আপনার যে লাইফস্টাইল আছে, তো সেই লাইফস্টাইলের ক্ষেত্রে আপনার ধরুন চেঞ্জ হচ্ছে। মানে বলতে গেলে আপনি ধরুন বাইরে থেকে প্রসেস ফুড বেশি খাচ্ছেন, বা এখন দেখবেন যে কোনো ড্রিঙ্কসের বোতলে বলুন দেওয়া কোনো খাবার টাবারে দেখবেন অ্যাডেড সুগার জিনিসটা থাকে। তো এটা খুব ক্ষতিকারক। অনেকেই এখন অনেক ভিডিওতেই বলে যে এটা খুব ক্ষতিকারক, কারণ একটা হয় নর্মাল সুগার যেটা আমাদের ধরুন মানে আখ থেকে বা গুড় থেকে বা যে জিনিসটা তৈরি করা হয় খেজুর থেকে আসছে, সেই সুগারটা একটা ন্যাচারাল সুগার। কিন্তু একটা হয় অ্যাডেড সুগার, যেটাকে আপনার মানে কম দামে জিনিসটাকে বানানো হয়। সুক্রোজ মানে গ্লুকোজ হয়, সুক্রোজ হয়, সুক্রোজটাকে খুব কম দামে প্রসেস করে সেটাকে বানানো হয় অ্যাডেড সুগার। তো যে কোনো যে অনেক সময় মানে ডাস্ট সুগার টাইপের যেগুলো চিনিতে থাকে, তো সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারাল সুগার হয় না, সেগুলোকে বাই স্যাকারিন বা সুক্রোজ জিনিসটাকে বানানো হয় আর কি। তো সেই যে জিনিসটা, সেই সুগারটা সেটা শরীরে ক্ষতি করে। সেটা ক্ষতি করে এমনটাই যে আপনার শরীরে সুগারের লেভেলটাকে বাড়িয়ে দেয়। স্যার ডায়াবেটিস হওয়ার কি কোনো নির্দিষ্ট বয়স কিংবা সময়সীমা রয়েছে? না, একটা ব্যাপার বলতে গেলে হ্যাঁ, ডায়াবেটিস অ্যাকচুয়ালি একদম বাচ্চাদের ডায়াবেটিস কখন হয় না, একটা ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে নিওনেটাল ডায়াবেটিস, যে বাচ্চা জন্মের পর থেকে ডায়াবেটিস হচ্ছে, ওটা আলাদা ব্যাপার। যে তার শরীরে আমাদের যে ইনসুলিন একটা হরমোন থাকে, সেই ইনসুলিনটা তার শরীরে তৈরি হচ্ছে না। এবারে ইনসুলিনের কাজ হচ্ছে আপনার শরীরে সুগার লেভেলটাকে নর্মাল রাখা, মানে ধরে রাখা, গ্লুকোজ যে লেভেলটা আছে। কিন্তু আপনার শরীরে যদি ইনসুলিন প্রপার জেনারেটই না হয় একদম আফটার বা জন্ম থেকে, এরকম অনেক বাচ্চা দেখা যায় যে সে ছোট থেকে টাইপ 2 ডায়াবেটিসে ভুগছে। তো এই ব্যাপারটা হয় যে আপনার সেই ক্ষেত্রে জিনিসটা আলাদা, কিন্তু নর্মালি বাচ্চাদের দেখা যায় না। এটা এটা একটা মানে 18-19 বছরের পর থেকে দেখা যায়। তো এখন আমাদের লাইফস্টাইলের ডিসঅর্ডারের জন্য তার আগেও দেখা যাচ্ছে, কিন্তু নর্মালি দেখা যায় এটা 18 বছর পর থেকে 40-50 বছরের মধ্যে সুগারটা ধরা পড়ে অ্যাকচুয়ালি। স্যার আমরা আলোচনা আসবো, তার একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বরগাছা থেকে হেমন্ত মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই, এবং আমার মানে শীতকালের সময় ঠোঁট বা হাতগুলো ছুঁয়েতে মানে চাচলা হয়ে যায়, যেটা পা গুলো হয়ে যায়। আচ্ছা, এইটার সমাধান, এইটা শীতের সময়টা এইটাই সমাধান জানতে চাইছি। আপনার বয়স কত? আপনার বয়সটা একটু বলবেন।
বহাতেই খাওয়া গেছে ভাই। আচ্ছা শুনুন, আচ্ছা, আপনার কি শীতকালে এটা হয়? হ্যাঁ, এটা শীতকালে হয়, আচ্ছা। কিন্তু এই যেগুলো তো আছে মানে ওই মাছ, কিন্তু তাতে কমে না ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় জিনিসটা হয় অ্যাকচুয়ালি? এই হাতে মানে যেগুলো হয়, তারপর পায়ে গড়ালিতে হয়, মানে ঠোঁট গুলো মানে মুখের শেষটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি হ্যাঁ, শুনুন। দেখুন, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সোরিয়াসিস। তো এবার আপনার যে হয়েছে বলছেন বা শীতকালে হচ্ছে, তো এটা উইন্টারে হয়, কারণ শীতকালটা হচ্ছে আমাদের ড্রাই একটা ওয়েদার, যে সময় আমাদের বাতাসে জলীয় বাষ্প কম থাকে, মানে বডি আমাদের তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। গরমকালে কি হয়, ডিহাইড্রেট বুঝতে পারি, আমাদের গরম ঘাম দেয়, মাথা ব্যথা ঘোরায়, কিন্তু শীতকালে ডিহাইড্রেট হয়ে গেলে আমরা বুঝতে পারি না, কারণ শীতকালটা ঠান্ডা ওয়েদার থাকে। তো আপনাকে এই জিনিসটা এক নম্বর দেখাতে হবে কি হয়েছে। আপনি বললেন হয়েছে, বুঝতে পারলাম, কিন্তু সোরিয়াসিস অনেক টাইপ থাকে, তো আপনাকে আমাদের চেম্বারে একবার এসে জিনিসটা কি হয়েছে দেখাতে হবে। তারপর এটা ট্রিটমেন্ট করলে আপনার এটা সেরে যাবে। বাজার চলতি কোনো ফ্রি অয়েন্টমেন্ট ইউজ করে এটাকে বেশি দিন ধরে রাখতে পারবেন না আপনি। যা সাপোর্টিভ ট্রিটমেন্ট হবে আপনার, কিন্তু আপনাকে এই জিনিসটা ঠিক করতে গেলে আপনাকে এসে চিকিৎসা করতে হবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই রবিবার কিন্তু স্পেশাল চেম্বার রয়েছে ল্যান্সডাউনে ডক্টর বি শর্মার। যারা ইতিমধ্যেই দেখিয়েছেন স্যারকে তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই রবিবার কিন্তু স্যার একটা স্পেশাল চেম্বার করছেন শুধুমাত্র আপনাদের জন্য। তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু মধ্যমগ্রামে রয়েছে হেড অফিস, ল্যান্সডাউন, হাজরা, খিদিরপুরেও কিন্তু অফিস রয়েছে। তাছাড়া হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর, শিবপুরে এবং আমতলা রয়েছে দক্ষিণ 24 পরগনায়, এবং কলকাতার মধ্যে রয়েছে হাতিবাগানে। আপনারা কিন্তু আপনাদের নিয়ারেস্ট চেম্বার বেছে নিয়ে অবশ্যই কিন্তু পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান হয়ে থাকে। একেবারে যাকে বলে রুট ট্রিটমেন্ট, কারণ যে কোনো রোগেরই কিন্তু রুটটা জানা ভীষণ দরকার, এবং এই রুট ট্রিটমেন্ট যারা করে থাকে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়ে থাকে, যেখানে কিন্তু আপনার সমস্ত রকম সমস্যার সমাধান একমাত্র ঠিকানা সেটাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মেচেদাতে আপনারা পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ ডক্টর আর দেকে, এবং আসানসোলেও কিন্তু আবার আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা আবার কিন্তু একবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং আসাম শিলচরেও কিন্তু আর একবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং গৌহাটিতে ডক্টর বি শর্মা, এবং হলদিয়াতে কিন্তু ডক্টর এ হালদার, এবং রায়গঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ খানকে। তারপরে কিন্তু আপনারা আগরতলাতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীও কিন্তু আর একবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়েও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনারা কিন্তু যে কোনো পছন্দ মতন একটা ক্লিনিক বেছে নিয়েই কিন্তু আপনারা অবশ্যই পৌঁছে যেতেই পারেন। সমস্যা আপনার এবং সমাধান সত্যি সত্যি যারা করতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এই যে ডায়াবেটিস, মানে এই যে ডায়াবেটিস রোগ যখন মানুষের হচ্ছে তখন ঠিক কোন সময় ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত? অ্যাকচুয়ালি ডায়াবেটিসের যখন প্রি ডায়াবেটিক ফেস থাকছে আপনার, অ্যাকচুয়ালি আমাদের সুগারের ধরুন যে আমরা টেস্ট করি না, ফাস্টিং পিপি বলি, একটা হচ্ছে এফডিএস হয় মানে ফাস্টিং ব্লাড সুগার, একটা হচ্ছে পিপি মানে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার। মানে ফাস্টিং মানে আপনি খাওয়ার আগে আপনার কতটা সুগার আছে, আর এটা হচ্ছে খাওয়ার পরে কতটা সুগার আছে। তো এই টেস্টটা করতে গেলে আপনাকে দেখবেন বলে খালি পেটে আসতে বলে ফাস্টিং করতে গেলে, আর পোস্ট প্রান্ডিয়াল মানে আপনাকে খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে যেতে বলে। তো এটা হচ্ছে ব্যাপার। এবারে আপনার ফাস্টিং লেভেল থাকতে হবে 100-র মধ্যে, আর পোস্ট প্রান্ডিয়াল যেটা থাকে সেটা থাকতে হবে আমরা 140-র মধ্যে। এবার আপনি ধরুন নর্মাল এখন কিছু নেই আপনার, আপনি এমনি সুগার টেস্ট করে দেখলেন, একটা র্যান্ডম করলেন, তাহলে আপনার 100-র মধ্যে আছে, মানে আপনার সুগার নেই, আপনার যেটা দরকার শরীরে সেটুকুই আছে। কিন্তু তার বেশি বাড়ছে মানে তখন আমরা সেটা প্রি ডায়াবেটিক ফেজ যাচ্ছে, মানে সুগার আসতে চলেছে, আস্তে আস্তে সুগার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আর যখন সেটা আপনার র্যান্ডম যে সুগার টেস্টটা হয়, আরবিএস বলে, অনেকে দেখবেন বাড়িতে মেশিন থাকে জাস্ট গ্লুকোমিটার থেকে টেস্ট করার জন্য, যখন ওটা আপনার 120-130 বা 140 ছাড়িয়ে যাচ্ছে, তখন বলতে গেলে আপনার একটা প্রপার ডায়াবেটিক ফেজ আসছে, তখন আপনার ট্রিটমেন্ট করাতে হবে। এবারে আপনি প্রি ডায়াবেটিক ফেজ কি করতে পারেন বা কি করলে আপনার সেটা আসবে না, তখন আপনার কি করতে হবে, মাটির নিচে যে সবজি আছে যেমন আলু, মূলত আলুটাকে আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। বা যে বেশি করে ভাত খান, অনেক আছে 2 বেলা করে ভাত খাচ্ছে, তাকে 1 বেলা করে ভাত খেতে হবে। আর বাইরের যে প্রসেস ফুড থাকে, যে সব কোল্ড ড্রিঙ্কস থাকে বা যেসব হেলথ ড্রিঙ্ক বললে চলে,
সেটা দেখবেন আমি কতটা অ্যাডাল্ট সুগার আমার দেওয়া যায়। অ্যাকচুয়ালি তাকে অ্যাভয়েড করুন পারলে। আর এই অ্যাভয়েড করতে না পারেন যে হ্যাঁ আমাকে খেতে হচ্ছে বা টুকটাক হতে, তাহলে এটাকে কম খাওয়ান। কারণ একটা কোল্ড ড্রিঙ্কসের মানে বলা হয় যে 500 মিলি একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যা সুগারটা থাকে সেটা আমাদের সারা দিনের ইনটেকের থেকেও পরিমাণটা বেশি। মানে আমরা সারাদিন যা ইনটেক করতে পারবো তার সেটা 4-5 গুণ তাকে বেশি দেওয়া হয়। এবারে কি হয়, আপনি সুগারটা বেশি ইনটেক করে নিলেন, মানে আপনি ক্যালোরি ইনটেক করলেন, ক্যালোরিটা বার্ন করতে হবে। এবার আপনি ধরুন সেইভাবে কাজ করছেন না বা কিছু করছেন না, বসে কোনো একটা জায়গায় টেবিল চেয়ারে বসে কাজ করছেন বা একটা কিছু করছেন আর কি। তো সেই মুহূর্তে কি হচ্ছে, আপনি বসে আছেন এক জায়গায়, আপনার যদি সুগারটা যে নিচে আপনি তাহলে ক্যালোরি বার্ন করতে না পারেন, মানে আপনি প্রপার এক্সারসাইজ না করেন, কিছুই না করেন, তখন আপনার সেই ক্ষেত্রে কি হবে, ওবেসিটি আসবে। সুগার তো আসবে বাদ দিন, প্রথম ওবেসিটি আসবে, কিছু ভালো লাগবে না। আর দেখবেন ঘন ঘন আপনার টয়লেট পাবে, এই জিনিসগুলো প্রথম প্রথম ধরা পড়বে আপনার, যে ঘন ঘন টয়লেট পাচ্ছে, একটা বেশি মানে মিষ্টির প্রতি একটা বেশি ইচ্ছে তৈরি হচ্ছে। তো সুগার কিন্তু খুব খারাপ জিনিস। আপনি এমনি ন্যাচারাল খাবার দাবার খান, ন্যাচারাল ফ্রুটস খান, সিজনাল ফ্রুটস খান, এগুলো মিষ্টি হলেও কিন্তু তার সুগার থাকবে না। হ্যাঁ, এবার যার সুগার হয়ে তার ক্ষেত্রে কিছু অ্যাভয়েড থাকবে, কিন্তু যার সুগার নেই, জাস্ট এখন ব্যাপার আছে, সে সব খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু অ্যাডেড সুগার জাতীয় খাবার বা প্যাকেট জাতীয় খাবার, যেগুলো প্যাকেট জাতীয় মিষ্টি খাবার, সেগুলো বেশি খাবেন না। এগুলো খেলে সুগার কিন্তু হতে পারে। স্যার, এনবিপিতে ডায়াবেটিসের আপনাদের আয়ুর্বেদিক পদ্ধতিতে কি চিকিৎসা রয়েছে? হ্যাঁ, আমরা মানে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা যেটা হয়, আমরা অ্যাকচুয়ালি সুগারটা কিতে হয়, সুগারটা প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের ডিজেনারেশন বা প্যানক্রিয়াসের ডিঅ্যাক্টিভিটির ফলে বা প্যানক্রিয়াসের মানে উল্টোপাল্টা কাজের জন্য আমরা সেটাকে প্যানক্রিয়াস ঠিক করি। মানে অ্যাকচুয়ালি কি হয়, অন্যান্য মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন কি হয়, যে সুগারটাকে আপনাকে জাস্ট সুগারটা কন্ট্রোল করা হয়, আমরা আপনার প্যানক্রিয়াসটাকে রিপেয়ার করি। প্যানক্রিয়াস রিপেয়ার করলে কি হয়, প্যানক্রিয়াস থেকে আপনার ইনসুলিন হচ্ছে, সেখান থেকে আপনার সুগার লেভেলটা নর্মাল করা হচ্ছে। তো প্যানক্রিয়াস ট্রিটমেন্ট করলে কি হবে, আপনার প্যানক্রিয়াসই সুস্থ হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি গাছের গোড়া যদি ঠিক থাকে তো গাছ পুরো ঠিক থাকবে। এবারে আপনার ধরুন কোনো গাছের ফল যদি হচ্ছে, সেই মানে ব্যাপারটা সুগার হচ্ছে, আপনি সুগারটাকে কন্ট্রোল করছেন, আপনি মেডিসিন বন্ধ করবেন, আপনার আবার সুগার চলে আসবে। আপনি মেডিসিন বন্ধ করছেন, আবার সুগার। এই জন্য বলা হয় না যে সুগার প্রেসারের মেডিসিন সারা জীবন খেতে হয়। এগুলো একটা ভুল কথা। মানে হ্যাঁ, খাচ্ছে, অনেক খাচ্ছে, খেয়ে অনেকে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমরা অনেক পেশেন্টকে সুগার সারিয়ে দিয়েছি উইদিন 3-4 মান্থের মধ্যে, সে তার সুগার লেভেল আসতে, হ্যাঁ এবার কারোর ধরুন সুগার আছে 300-র উপরে, তার সময় লাগবে, কিন্তু তারও আস্তে 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 ঠিকঠাক ভাবে তার লাইফস্টাইলটাকে মেনটেন করে চলে, তার সুগার কিন্তু আস্তে 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 সেই 100-110 জায়গায় চলে আসবে, তার সুগার ঠিক হয়ে যাবে। আর তাকে এরকম না যে তাকে সারা জীবন মানে একদম আফটার যতদিন বাঁচবে সে মেডিসিন খেতে হবে, এরকম কিছু ব্যাপার না। তো আস্তে আস্তে সুগার ঠিক থাকবে। স্যার, মানে এনবিপিতেই মানুষ কেন আসবেন এই ডায়াবেটিস চিকিৎসার জন্য, যদি একটু বলেন, মানে কি কি ধরনের পদ্ধতি আপনারা ইউজ করবেন? কারণ আমরা অ্যাকচুয়ালি ডায়াবেটিসের জন্য প্রথমে তার তো একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট তাকে দেবো আমরা, যে এইটার বাইরে আপনি যেতে পারবেন না। তাকে মেডিসিন, স্বল্প মেডিসিন দেওয়া হবে, কিন্তু আগে তার ডায়েট, কারণ সুগারটা হয় মেনলি খাবার দাবার থেকে। সুগারটা কিন্তু এরকম না যে আপনাকে ঝুড়ি ঝুড়ি মেডিসিন দিয়ে দেওয়া হলো সুগার আপনার ঠিক হয়ে যাবে, এরকম না। সুগারটা মেনে খাওয়াতে হয়, খাওয়া যদি আপনি কন্ট্রোল করতে পারেন, খাওয়া দাওয়া যদি একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট ফলো করতে পারেন, তাহলে কিন্তু সুগার আপনার ঠিক হবেই হবে। আজ না হয় কাল সুগার ঠিক হবে। কিন্তু এবার আপনাকে ওই যে বললাম যে আপনার ধরুন সুগার খুব বেশি, যে আপনাকে ভাত খাওয়াই চলবে না, ভাতকে অ্যাভয়েড করতে হবে। আপনি রুটি খান বা অন্য কিছু খাবার খান, কিন্তু ভাত খাবেন না। কারণ ভাতে আর আলুতে অ্যাকচুয়ালি সুগারটা বেঁচে থাকে। তারপরে বাইরের যে খাবার দাবার, চকলেট টকলেট যেসব খাওয়া হয় বা মানে যা খাবার দাওয়া হয়, সেগুলো আপনি একদমই কিছু খাওয়া চলবে না আর কি। সেই সব খাওয়া দাওয়া যদি স্ট্রিক্টলি ফলো করা হয়, তাহলে কিন্তু তার সুগার লেভেল আমাদের এখানে এসে তার করে ঠিক হয়ে যাবে। তারপর কিছু তার থেরাপি করবো আমরা কিছু সুগারের জন্য, সেগুলো তাকে সেখানে মানে তার কি কি হয়েছে দেখে করা হবে, সবার জন্য সব থেরাপি নয়। তো করলে তখন সে এসে চিকিৎসা করলে কিন্তু সুগারটা ঠিক হয়ে যাবে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুদীপ রাও বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার বয়সটা একটু বলবেন। 26। আচ্ছা, বলুন এবার কি সমস্যা রয়েছে? হ্যাঁ, মানে চান করার পর আমার গায়ে চুলকানি হয়, মানে লাল লাল ছাপ হতো, তো এটা ডাক্তারবাবু কাছে বাঁচিয়ে দেয়। আচ্ছা, কি স্নান করার পর চুলকানি হয়? হ্যাঁ, চুলকানি হয়। আচ্ছা, এর কতদিন ধরে হচ্ছে এটা? এটাতে 2 সপ্তাহ ধরে লক্ষ্য করছি। আচ্ছা, তার আগে ছিল না এসব কিছু? না না। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। শুনছিলাম। দেখুন, আপনার যেটা হচ্ছে এটা একটা স্কিনের ক্ষেত্রে কোনো মানে আপনার ইনফেকশন লেভেল হতে পারে। এবারে ব্যাপারটা হচ্ছে আপনি এখন জাস্ট একটা আইজি টেস্ট করুন, আমাদের যে ব্লাড টেস্ট হয় আইজি, সে একটা জাস্ট একটা সিম্পল আপনি আইজি টেস্ট করুন, করলে আপনার কতটা অ্যালার্জি আছে কি আছে বোঝা যাবে জিনিসটা। এটা জাস্ট করে আপনি আমাদের চেম্বারে আসুন, আমাদের তো সব জায়গায় চেম্বার আছে, আপনার হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, নাম্বার যোগাযোগ করে। তারপর আপনার এটা অ্যাকচুয়ালি একরকম স্কিন ইরাপশন হতে পারে। আর আপনি আপাতত চিংড়ি মাছ, ডিম, বেগুন এই জিনিসগুলো খাওয়া একটু বন্ধ করুন। এই খাবারগুলোতে বেশি অ্যালার্জি থাকে। তো আপনার, আমার যেটা মনে হচ্ছে আপনার অ্যালার্জি থেকে হতে পারে, তো আপনি একটা আইজি টেস্ট করে আসুন। আর যদি এটা ওটা থেকে না হয়, সিজনাল, অনেক সময় কি হয় বলুন তো, সিজনাল অ্যালার্জি হয়, মানে আপনার ধরুন শীতকালে জিনিসটা হচ্ছে, গরমকালে হবে না, অনেকের থেকে গরমকালে হচ্ছে, শীতকালে হবে না। তো আপনার যখন 2 সপ্তাহ ধরে হচ্ছে জিনিসটা, জাস্ট মানে একটা অ্যাকিউট স্টেজে আছে বলতে গেলে, তো আপনি চিকিৎসা করতে এলে এটা কিন্তু আমাদের একটা জাস্ট রিপোর্টটা করে আসুন, এটা আপনার সেরে যাবে, চিন্তা কোনো কারণ নেই।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই রবিবার কিন্তু স্পেশাল চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, যেখানে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করে রয়েছেন, অপেক্ষার কিন্তু ইতিমধ্যেই অবসান স্যার ঘটিয়ে ফেলেছেন। স্যার কিন্তু এই রবিবার শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু ল্যান্সডাউনে বিশেষ চেম্বার করছেন, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ফোন করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাহলে অপেক্ষা কেন, অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে তাড়াতাড়ি আপনারা বুকিং করে নিতেই পারেন। স্যার, আলোচনায় আসবার একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সুপ্রদত্ত বলছি। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা ম্যাডাম, মেয়ের এজটা আর নামটা একটু বলবেন। মেয়ের নাম ডরথি দত্ত, আর আর মেয়ের এজ age? হলো 32+। আচ্ছা, এবার বলুন কি সমস্যা আপনার মেয়ের? সমস্যাটা হলো ওর 3 বছর আগে ওর ওর দুবার করোনা হয়ে গেছে, তারপরে ডেঙ্গু হয়েছে, হারপিস, এই ধরনের সমস্যা ওর হয়ে গেছে, হ্যাঁ, বিগত দিনে। কিন্তু এখন আবার না সব আবার সোনোগ্রাফি করানো হয়েছে, মানে একটু এর জন্য সোনোগ্রাফিতে ওর লিভারে সে ইনফেক্টেড করার ইউডিলিপ খেয়েছিল, তারপরে কিছুদিন কিন্তু খাওয়ার পরে এখনো সমস্যা আছে। আচ্ছা, আপনি শুনতে আচ্ছা, থাকুন। দেখুন আপনার যেটা বললেন যে ইউডিলিভ খাচ্ছিল, এখন কি ইউডিলিভ খাচ্ছে না এখন খাচ্ছে না? এখন রিসেন্টলি হ্যাঁ ইউডিলিপ আবার স্টার্ট করেছে, মানে সব এই তো পরশুদিন সোনোগ্রাফি করলো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তার সিমটম, এখন তার প্রবলেম কি হচ্ছে এরপরে কি actually? প্যানক্রিয়াসের সমস্যা হয় এই বয়সে? না না, আমি বলছি এখন তার সিমটম কি হচ্ছে, মানে প্রবলেম কি হচ্ছে? প্রবলেম হচ্ছে না, ওর ব্যাপারটা কি যেহেতু ম্যারেজ, যার জন্য ইস্যু মানে এর জন্য প্রিপারেশন নেওয়ার আগে সমস্ত টেস্ট করিয়েছে। আচ্ছা আচ্ছা 3 বছর 4 বছর আগে ওর লিভারে এরকম হয়ে গেছিল। আচ্ছা মানে আচ্ছা, ঠিক আছে, আমি তখন ইউডিলিপ আচ্ছা বুঝতে পারলাম, ঠিক আছে আমি বুঝতে পারলাম, বলছি শুনুন। দেখুন আপনার, আমি বলছি স্ক্রিনে শুনুন। দেখুন আপনার যে সমস্যাটা হয়েছে, এটা বললেন যে আপনার মেয়ে দুবার করোনা হয়েছে, তারপর লিভারে একটা প্রবলেম হয়েছে, ইউডিলিভ খাচ্ছিল, এখন কিছু খাচ্ছে না, আর এখন রিপোর্ট একটা এরকম এসছে। তো আপনি কাজ করুন, আপনি রিপোর্টগুলো দেখুন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি কিন্তু বললেন যে একটা নিতে চাইছে, তো সেই জন্য তার কি সমস্যা হবে কিনা, এবার সমস্যা হবে কিনা আপনি বললেন সবই শুনলাম, কিন্তু আপনার রিপোর্টগুলো আমরা দেখতে হবে একবার। তো আপনি এই তো কালকে আমাদের ন্যাশনাল চেম্বার খোলা আছে, বা আপনার যেখানে বাড়ি আশেপাশে আমাদের চেম্বার ঠিক থাকবে, আপনি একটু যোগাযোগ করুন। তো রিপোর্টগুলো নিয়ে আপনি আসুন, আপনি আপনার মেয়েকে নিয়ে আসতে পারেন, নিয়ে আসুন, বা আপনি একা এলেও হবে, কিন্তু রিপোর্টগুলো নিয়ে এসে দেখান কি হয়েছে নয়। তখন আপনার জিনিসটা দেখে বলে, আপনি বললেন শুনলাম, বাট আপনাকে জিনিসটা দেখতে হবে কি মেডিসিন, আরো কি কি মেডিসিন খেয়েছে, শুধু তো ইডিলিভ খায়নি, আরো কিছু খেতে হতে পারে, বা কি সমস্যা হয়েছে না হয়েছে। কারণ কোভিড হওয়ার পর থেকে অনেকে অনেক প্রবলেম হয়েছে, অনেকে ধরুন রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম হয়েছে, শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে অনেকের, এরকম অনেক কিছু অনেক সমস্যা হয়েছে, হেয়ার ফল হচ্ছে অনেকে। তো আপনার যেহেতু মেয়ের বলে দুবার কোভিড হয়েছে, সেই জন্য তার ইমিউনো ধরুন কম্প্রোমাইজ হয়েছে, মানে তার যে ইমিউনিটি পাওয়ারটা বডির মধ্যে আছে সেটা অলরেডি কিন্তু কম্প্রোমাইজ হয়ে আছে। তো সেই জন্য একবার পারলে তাকেও নিয়ে আসুন, রিপোর্টগুলো দেখান, তখন আমরা আপনাকে সাজেশন করতে পারবো যে কি করতে হবে কি না করতে হবে। আর ভবিষ্যতে আপনাকে হয়তো ইউডিলিভ খাওয়াতেই হলো না, যে সমস্যাটা হয়েছে এটা আয়ুর্বেদিক মেডিসিনে সেরে গেল, তো আপনাকে সারা জীবন মেডিসিন খাওয়ার দরকার পড়বে না, আর আপনি পরবর্তীকালে সেফলি উনি মানে ইস্যুটি নিতে পারবেন, কোনো সমস্যা নেই আর কি। স্যার, এই ফোনটার বেস করে একটু জিজ্ঞাসা করছি যে ডায়াবেটিস যদি অনেক দিন ধরে থাকে একটা মানুষের শরীরে, তার থেকে আর কি কি ধরনের রোগ হতে পারে? আমরা বিস্তারিত আলোচনা আসবো, তো তার আগে একটু ফোনটা নিয়ে নেব। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে নমিত আচার্য বলছি। আচ্ছা স্যার, প্রথমে আপনি টিভির ভলিউমটাকে মিউট করুন, ফোনে শুনুন। ভলিউম তো মিউটই করা আছে। আচ্ছা, ফোনে শুনুন তাহলে। এবার বলুন কার সম্বন্ধে জানবেন, হ্যাঁ কার সম্বন্ধে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার স্ত্রীর সম্বন্ধে, এজ হচ্ছে 60। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? তো রিসেন্ট জ্বর টর হয়েছিল, দিয়ে দেখানোর পর সোনোগ্রাফি করাতে গ্রেড 1 ফ্যাটি লিভার ধরা পড়েছে। আচ্ছা, ঠিক আছে, কত বয়স আপনার স্ত্রীর? 60। 60। আজকে প্রথম ফোন করলেন কোনো কি- অনুষ্ঠানে? 60। আচ্ছা, কোনো কি মেডিসিন খাচ্ছে সে, মানে এই ফ্যাটি লিভার ধরা পড়েছে বলে, না জাস্ট রিপোর্টটা এসছে বলে আপনি ফোন করেছেন? আচ্ছা, অ্যান্টিবায়োটিক খাচ্ছে। অ্যান্টিবায়োটিক খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। শুনুন। দেখুন উনি অ্যান্টিবায়োটিক খাচ্ছে, হয়তো ওনার জ্বর হয়েছিল বললেন তার জন্য, বাট ফ্যাটি লিভারের জন্য অ্যান্টিবায়োটিক কেউ দেবেন ওনাকে? আর যে গ্রেড 1 ফ্যাটি লিভার ধরুন ধরা পড়েছে ওনার বলছেন, তো সেই জিনিসটা ওনার আপনার চিকিৎসা করলে সেরে যাবে। আমাদের ফ্যাটি লিভারের জন্য প্রথমে হয় মাইল্ড হেপাটোমেগালি, তারপরে হয় গ্রেড 1, তারপরে হয় গ্রেড 2, তারপরে গ্রেড 3, গ্রেড 4 বলে হয় না, তখন সেটা লিভার সিরোসিস হয়ে যায়। তো ওনার এখন ধরুন একদম অ্যাকিউট স্টেজে আছে, মানে মাইল্ডের পরে গ্রেড 1 এ এসছে। তো এটা কিন্তু আপনি যদি এখন একদম ট্রিটমেন্ট করিয়ে নেন 2-3 মাসের জন্য, ওনার কিন্তু এই জিনিসটা একদম সেরে যাবে। আপনাকে এই রিপোর্টটা নিয়ে আসবেন, আপনি যে ইউসি করেছেন, আর 2-3 মাস মেডিসিন খাওয়াবেন ওনাকে, তারপরে আমরা একটা রিপোর্ট করতে আবার দেবো ইউসি, তখন দেখবেন ওনার যে লিভারের সাইজটা একটু বেড়েছে,
গ্রেড 1 অল্পই বেড়েছে, সেটা কিন্তু সেরে যাবে। কিন্তু এটা ভাববেন না যে গ্রেড 1 আছে, এখন তো গ্রেড 3 অনেক দেরি আছে, কিছুই হবে না, এই জিনিসটা করবেন না। কারণ ফ্যাটি লিভারটা ভবিষ্যতে আরো অনেক সমস্যা আনতে পারে, খাওয়া দাওয়ার কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হতে পারে, ওনার হেয়ার ফল হতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে। ফ্যাটি লিভার থাকা কিন্তু মোটেই ভালো জিনিস নয়। তো এসে গেছে ফ্যাটি লিভার গ্রেড 1, এটা কিন্তু সেরে যাবে। আপনি একটু কারেন্টলি মেডিসিন করুন, যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, আর একটু এসে দেখান এখানে। স্যার, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানে ডায়াবেটিস যদি বেশি দিন শরীরের মধ্যে থাকে আর কি কি ধরনের সমস্যা একটু যদি বলেন। ডায়াবেটিস অ্যাকচুয়ালি আপনার শরীরে পুরো ইমিউনিটি পাওয়ারটাকে একদম কম্প্রোমাইজ করে দেয়। মানে আপনার ধরুন নর্মাল কথা বলছি, আপনার ঠান্ডা লেগেছে, দেখবেন একটা নর্মাল পেশেন্টের ঠান্ডা লাগলে দেখবেন হয়তো 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, বা ম্যাক্সিমাম 14 দিন যাচ্ছে, পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুগার পেশেন্টের যদি তার ঠান্ডা লাগে, তার দেখবেন 1 মাস থেকে যাচ্ছে। মানে সে সম্পূর্ণ দিক থেকে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে তার বডির মধ্যে ইমিউনিটি পাওয়ারটা সেটা কাজ করবে না, তাকে রেগুলার সুগারের মেডিসিন নিতে হচ্ছে, তার মধ্যে ওবেসিটি থাকতে পারে, এই জিনিসগুলো হবে আর কি। তো হলো এবারে ধরুন তার যে এই যে মানে ডায়াবেটিস তাহলে কি হয়, আরো অনেক সমস্যা আছে, ওনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, ঠিক আছে, হার্টের সমস্যা হতে পারে, এইসব অনেক ব্যাপার হতে পারে। এই জন্য ডায়াবেটিসকে ফেলে রাখবেন, ডায়াবেটিস ট্রিটমেন্ট করান। ওই জন্য দেখবেন অন্যান্য অল্টারনেটিভ মেডিসিন ডাক্তাররা বলে কি ডায়াবেটিসের মেডিসিন কিন্তু বন্ধ করবেন না, খেয়ে যাবেন। কারণ তারাও জানে যে ডায়াবেটিসের অন্য কিছু সমস্যা হলে আপনার সহজে সেটা কিওর হবে না, সহজে সেটা আপনি হিল করতে পারবেন না। এই জন্য ডায়াবেটিসের কোনো দেখবেন ঘা হলে সহজে শুকোতে যায় না, অনেক দেখবেন ডায়াবেটিক ফুড আলসার হয়, দেখবেন পায়ের মধ্যে ঘা রয়ে যাচ্ছে, এমনও কি দেখা যাচ্ছে সিভিয়ার ক্ষেত্রে পাটাকে ওটি করে মানে কেটে বাদ দিতে হচ্ছে। তো এই জন্য ডায়াবেটিস খুব মারাত্মক একটা সাইলেন্ট কিলার বলতে গেলে, এই জন্য বলা ডায়াবেটিস, কারণ আপনাকে একবার মেরে দেবে না, কিন্তু আপনাকে আস্তে 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 আপনার শরীরটাকে শেষ করে দেবে ডায়াবেটিস। ডায়াবেটিসকে সিরিয়াস ভাবে নিয়ে চিকিৎসা করুন, সুস্থ হয়ে যাবে। স্যার, এই যে মানুষের যখন ডায়াবেটিস হচ্ছে তখন এটা বোঝার কি কোনো প্রি লক্ষণ রয়েছে যে আমার ডায়াবেটিস হয়েছে শরীরের মধ্যে? তার ওই তো একটা দেখুন, মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে প্রিলক্ষণ বলতে গেলে সে বুঝতে পারবে হয়তো যা তার একটু ঘন ঘন টয়লেট পাবে। এবারে মেলদের ক্ষেত্রে হলে ঘন ঘন টয়লেট, প্রোস্টেটের ক্ষেত্রে সমস্যা হতে পারে, মানে মেল পেশেন্টদের ক্ষেত্রে বলছি। আর ফিমেলদের ক্ষেত্রে ঘন ঘন টয়লেট পাচ্ছে মানে তখন একটা আন্দাজ করা যেতে পারে যে ঘন ঘন টয়লেট পাচ্ছে মানে আমার সুগার হয়তো হয়েছে, কিন্তু এটা কোনো প্রপার সিমটম না। আপনি সুগার টেস্ট করেন, সুগার দেখবেন নর্মাল আছে, তখন দেখবেন আপনার হয়তো প্রোস্টেটটা বড় হয়ে গেছে, মানে প্রোস্টেটোমেগালি হয়েছে। তো এইরকম অনেক ব্যাপার থাকে, কিন্তু মানে একটা ধরা হয়েছে আপনার মানে ঘন ঘন টয়লেট পাচ্ছে, বা আপনার কোনো কিছু রোগটা হচ্ছে, সহজে সারতে যাচ্ছে না, আপনার লেথার্জিক ফিল হচ্ছে, আপনার মানে কি বলবো মানে মুড সুইং বেশি হচ্ছে, রাগ ডাক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এমনি টুকটাক সমস্যা হচ্ছে, প্রেশারটাও মানে ফ্লাকচুয়েশন করছে। তো এটা বোঝায় ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস দুরকম ব্যাপার, একটা হচ্ছে হয় হাইপোগ্লাইসেমি, যেটা হয় কি বলবো সুগার ফল করে যাচ্ছে, সবসময় বেশি হলে ক্ষতি, তা না ফল করলেও কিন্তু ক্ষতি। অনেকে দেখবেন বলা হয় যে আপনার পকেটে কোনো চকলেট টকলেট রাখবেন, কারণ কি আপনার যদি হঠাৎ করে সুগার ফল করে যায়, মানে সুগার ধরুন থাকার কথা 180-90 মধ্যে, মানে নর্মাল 80-90-100 মধ্যে, আপনার সুগার চলে 60-এর নিচে, 60-এর নিচে চলে গেলে কি হবে, আপনার তখন সুগার ফল করছে, সেটাও কিন্তু খারাপ, সেটা হলে আপনার মাথা ঘুরে পড়ে যাবেন আস্তে আস্তে। তো এই জন্য সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে। অনেক সময় কি হয়, অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়ার পর পেশেন্টে কি চলে, তারা দেখবেন সুগারটা হঠাৎ করে ফল করে যাচ্ছে, মানে সে এত হাই পাওয়ারের মেডিসিন খাচ্ছে হয়তো সুগারটা ফল করে যাচ্ছে তার। তো এই জন্য সুগারটাকে কন্ট্রোলে রাখতে হবে, না দিতে হবে আপনাদের 70-এর নিচে না নেমে যায়, যাতে এদিকে আবার 100-120 নিচে উপরে চলে যায়। আপনাকে সুগারটা এর মধ্যে রেঞ্জে রাখলে আপনি সুস্থ থাকবেন। স্যার, অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ডের টাইমেও কিন্তু মেয়েদের একটা ডায়াবেটিসের সম্ভাবনা থেকে যাচ্ছে, এইটা কি মানে খুবই ক্ষতিকারক একটা জায়গা? দেখুন, কারো যদি আগে থেকে সুগার থেকে থাকে, মানে ধরুন তার সুগার হয়তো ধরা পড়েছে 17-18 বছর বয়সে, তারপরে যে প্রেগনেন্ট মানে মিস হচ্ছে বা হয়েছে, কনসিভ করতে আছে, তো সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর থাকে অবশ্যই, কিন্তু তার ক্ষেত্রে বলা হয় যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কনসিভ করে নিন। কারণ আপনার বয়স বাড়লে, আপনার হলে, তখন আপনার মানে বডির মধ্যে ওই সুগার যেহেতু আছে ক্ষতি করতে পারে। আর কারোর এরকম তো হয় না যে ধরুন প্রেগনেন্ট হওয়ার পর সুগার, এরকম হয় খুব কম ক্ষেত্রে হয়। সুগার থাকলে তাকে একটু বলা হয় প্রিকশন মেনটেন করতে বলা হয়, যাতে তার একটোপিক প্রেগনেন্সি মানে তার কোনো রিস্ক প্রেগনেন্সি না আসে, তাকে কিছু জিনিস ফলো করতে বলা হয়, সুগারটাকে কন্ট্রোল করতে বলা হয় যে আপনি সুগারটাকে একদম কন্ট্রোলে রাখুন। আবার যেগুলো ইনসুলিন নেয়, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট কারো যদি সুগার থাকে, তার ক্ষেত্রে তো রিস্ক থাকে অবশ্যই, বলা হয় যে আপনি সাবধানে থাকুনই করুন। মানে সুগার তো অবশ্যই ক্ষতি করে, একটা চিন্তার কারণ। তো ওই জন্য প্রেগনেন্টদের ক্ষেত্রেও তাকে যদি আয়ুর্বেদিক চিকিৎসা করাইছে সুগারের, কিন্তু মানে তার আগে সুগারটা কমে গেল, তারপরে সে হয়তো কনসিভ করতে গেল, তো কোনো প্রবলেম হবে না, সে ঠিক হয়ে যাবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই রবিবার কিন্তু স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন একদম স্পেশালি শুধুমাত্র আপনাদের জন্য ল্যান্সডাউন চেম্বারে। ডক্টর বি শর্মা কিন্তু থাকবেন শুধুমাত্র আপনাদের জন্য, যারা হয়তো অনেক পুরনো রোগের মধ্যে জর্জরিত রয়েছেন এবং অনেক মেডিসিন খেয়ে সেখান থেকে বেরোতে পারছেন না, এবার কিন্তু তাদের পালা। তারা কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে সম্পূর্ণভাবে নিজেদেরকে সুস্থ করে তুলতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হেল্পলাইনে ফোন করতে হবে, তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 98302355
27 অথবা 37 নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তাছাড়া মধ্যমগ্রামের হেড অফিস রয়েছে এবং ল্যান্সডাউন, হাজরা, খিদিরপুরেও কিন্তু রয়েছে। তাছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন হাওড়াতে দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাতে আমতলাতে চেম্বার রয়েছে এবং কলকাতাতে রয়েছে হাতিবাগানে। আপনারা আপনাদের পছন্দের চেম্বার বেছে নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আয়ুর্বেদ চিকিৎসক দ্বারাই পুঙ্খানুপুঙ্খ বিচার করে রুট ট্রিটমেন্ট করা হয়। যে কোনো ট্রিটমেন্টের রুটটা জানা কিন্তু ভীষণ দরকার, আর যারা এই রুট ট্রিটমেন্ট করে থাকে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। নামটা শুনেই বুঝতে পারছেন, শুধুমাত্র কিন্তু আপনাকে দেখে নয়, আপনার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ওপর দিয়ে কিন্তু ডাক্তারবাবুরা রিসার্চ প্রক্রিয়া চালাচ্ছেন এবং তার মধ্যে থেকে কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনাকে সুস্থ করার অবশ্যই তারা চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। আপনি প্রত্যেকেই কিন্তু যে চাই একটু কেমিক্যাল মুক্ত জীবন, যদি কেমিক্যাল মুক্ত জীবনের মধ্যে দিয়ে আপনারা সুস্থ সবলভাবে একটু বেঁচে উঠতে পারেন, কিংবা দেখলেন আজকে আপনি একদম সুস্থ, তাহলে কিন্তু মিরাকলস মনে হচ্ছে, তাই তো? সত্যি সত্যি তাই। এবং এই মিরাকলস যারা করতে পারে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, স্বাগত আপনাকে, বলুন। নমস্কার, স্বাগত। বলছি একটা চোখ অপারেশন করেছে, দুটো চোখেই দেখতে পায় না, একটা চোখ অপারেশন করেছে, সেটা কিছু করা যাবে সেইটা জানছিলাম। আপনি কার সম্বন্ধে জানতে চাইছেন এটা? এটা আমার বন্ধু। আচ্ছা, তার এজটা একটু বলবেন, বয়স? 71। 70। তার চোখের কি অপারেশন হয়েছে? চোখের বললো একটা ওই কি বলে কি থাকে রয়েছে যে। আচ্ছা আচ্ছা, কি এখন আপনি জানতে চাইছেন যে তার কি বললেন, আপনি জিজ্ঞেস করুন কি বলতে চাইছেন আপনি। হ্যাঁ, ওই একটা চোখ দুটো চোখে দেখতে পেতো না, আচ্ছা কিন্তু ভুবনেশ্বরে গিয়ে না একটা চোখ অপারেশন করেছে, আচ্ছা করার পরে এখন দুটো চোখেই দেখতে পায় না, একটা চোখ তো হয়ে গেছে, আর যেটা অপারেশন করেছে সেটাও কোনো কাজে লাগেনি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আপনার হ্যাঁ, বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি। হুগলি, ঠিক আছে। বলছি, আপনি শুনুন। দেখুন, ওনাকে ওই যে বললেন না যে অপারেশন করেছে, একটা চোখ দেখতে পেত না বলে, তারপরে এখন দেখতে পাচ্ছে না, তো ওনাকে সঙ্গে নিয়ে আসতে হবে পারলে, বা ওনার রিপোর্টগুলো সঙ্গে আপনি নিয়ে আসুন। যদি ওনার আসতে প্রবলেম হয়, যেহেতু দেখতে পারেন চোখে, রিপোর্টগুলো নিয়ে আসুন। আমাদের চেম্বার তো আছে, ধরুন মধ্যমগ্রাম চেম্বার আছে, নিয়ে আসুন। তো দেখতে পাবে কিনা আগে রিপোর্টটা দেখার পর ঠিক করতে হবে। এরকম তো আমি আন্দাজে বলতে পারবো না যে উনি দেখতে পাবেনি, গ্যারান্টি এটা বলা ঠিক না। আগে রিপোর্টগুলো নিয়ে আসুন। চোখের আমাদের অনেক ট্রিটমেন্ট আছে, চোখের আমাদের পঞ্চকর্ম থেরাপিও আছে, তো আগে রিপোর্টগুলো নিয়ে আসুন, কি অবস্থায় আছে দেখি, ওনার আরো কিছু রোগ আছে কিনা সেগুলো সব জানি, তারপরে আমরা জানাতে পারবো যে ওনার ট্রিটমেন্ট হবে কিনা এবং দেখতে পাবে কিনা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এটা শুধু কিন্তু প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি রাখতেও জানি, এবং এই রিসার্চ সেন্টারের মাধ্যমে লাখো লাখো মানুষ কিন্তু উপকৃত হয়েছেন। চলুন দেখে নেব তারই একটা ঝলক আমরা। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারে পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকে সুস্থ, হাঁটতেও পারছি, এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের। 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছে। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন?
নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওর ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়ে আছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্য ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আমরা আরও একবার ফিরে এলাম এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খান। স্যার, আবারও অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। স্যার, যেটা আমরা খুব জানতে ইচ্ছা হচ্ছে, এই যে আমরা এত জাঙ্ক ফুড খাচ্ছি বাইরে, প্রত্যেকেই তো ভীষণ হ্যাবিচুয়েটেড, তার ভেতর থেকেই কিন্তু আমাদের মধ্যে প্রেশার, থাইরয়েড এবং কোলেস্ট্রল কিন্তু এই বিশেষ দিকগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি এই দিকগুলো একটু বলেন দর্শকদেরকে আজকে। অ্যাকচুয়ালি এই ডিজিজগুলো প্রতি লোকের ধারণা আছে যে এগুলোতে একবার শুরু হলে সারা জীবন ওষুধ খেতে হবে। এই জন্য আজকে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যেমন প্রেশার, সুগার, কোলেস্টেরল, থাইরয়েড। তো এগুলো, এই ধারণাটা ভুল। অ্যাকচুয়ালি এগুলো একটা মিথ বলতে গেলে, যে আপনার এই রোগ ঠিক হবে না। আপনার রোগ ঠিক হবে তখনই যখন আপনি চিকিৎসা ঠিক করে করাবেন। তো সেরকম প্রেশার বা কোলেস্টেরল বা ধরুন থাইরয়েড। প্রেশারটা কি? প্রেশার হচ্ছে আমাদের শরীরে ব্লাড প্রেশার কতটা আছে, বিপি মানে ব্লাড প্রেশার, যেটা নর্মাল রেঞ্জ হচ্ছে 120/80, উপরে 120 মানে সিস্টোল, নিচে ডায়াস্টোল হচ্ছে 80। তো এর বেশি হয়ে গেল মানে আপনার ধরুন প্রেশার আছে 130, সেটাকেও আমরা ধরতে পারি যে ঠিক আছে, এটা নর্মাল আছে, অতটা বেশি কিছু নেই। যখনই আপনার 140 চলে যাচ্ছে তখন ধরে নেবেন আপনার হাই ব্লাড প্রেশার। 150 হয়ে গেল মানে আপনার তখন হাইপার টেনশন, এই স্টেজ চলে যাচ্ছে আর কি। তো সেই জিনিসটা আবার নিচে ধরুন 80 আছে, 80 জায়গায় আপনার 90 হয়ে গেল বা 100 হয়ে গেল, সেটাও কিন্তু বেশি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্টদের ধরুন এরকম আছে 130/80, তো ঠিক আছে, তার ক্ষেত্রেও নর্মাল আছে। কিন্তু 140/80 মানে তার প্রেশার আছে, বা 140/90 মানে তার প্রেশার কিন্তু হাই। তো এবারে আছে কেন প্রেশারটা হচ্ছে। প্রেশার হচ্ছে আপনি যদি খুব বেশি খাওয়া দাওয়ার মধ্যে আপনার লবণ থাকে, মানে কাঁচা নুন বলুন বা রান্নাতে নুন, নুনে যেমন আয়োডিন থাকে, নুনটা বেশি খেলে কি হয়, আপনার শরীরে প্রেশারটাকে বাড়িয়ে দেয়। মানে আপনার ব্লাডের যে বডির মধ্যে একটা প্রেশারের মধ্যে ব্লাডটা থাকে, মানে আমাদের বডির মধ্যে ধরুন মানে সার্কুলেট করছে, তো সেটা যদি বেড়ে যায় তখন আপনার কি হবে, মাথা ঘোরাবে। অনেকে দেবেন না হাই ব্লাড প্রেশারের জন্য মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে রাস্তাতে, বা কিছু করতে করতে সে হঠাৎ করে ফেন্ট হয়ে যাচ্ছে। তো ব্লাড প্রেশারটাকেও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। তো এবারে আপনার ব্লাড প্রেশার হয় হচ্ছে মেন কথা, আমরা বলি যেমন ব্লাড প্রেশারে লবণ কম খাবেন। তো লবণ কি করবেন, আপনি যে বাড়িতে লবণে রান্না করছেন, নর্মাল যে সল্ট থাকে সেটাকে অ্যাভয়েড করে আপনি সন্দক লবণে রান্না করতে পারেন, রক সল্ট, যেটা টেস্টটা এতটা নোনতা হবে না, কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি রান্না করলে কাজ যাবে না। যেমন বলা হয় না যে সুগার ফ্রি খাবার খাবেন, সেরকম এটাও প্রেশারের জন্য আপনি সন্দক লবণ দিয়ে রান্না করুন, বা যেটা ইংলিশ হচ্ছে রক সল্ট। আপনি যে কোনো দোকানে গিয়ে বললে তারা দেবেন, দিয়ে দেবে। এই নুনটার আপনার অতটা নোনতা নয়, কিন্তু এটা খেলে আপনি বেশি ক্ষতি করবেন না আপনার, আর সুগারটাকে, এই প্রেশারটা আপনার নর্মাল থাকবে। এটা গেল প্রেশারের কথা। এবারে আসি কোলেস্টেরল। কোলেস্টেরল হচ্ছে আপনার ব্লাডটা মোটা হয়ে যায়, মানে আপনার ধরুন বডির মধ্যে যে ব্লাড সার্কুলেট হচ্ছে, ব্লাডের থিকনেস থাকে একটা, তো ব্লাড দেবেন নর্মাল পাতলা হয়, তো ব্লাডের যে থিকনেস অনেকটা মোটা হয়ে যায়, তো আপনার যে ভেন দিয়ে বা যে আটারি দিয়ে ব্লাডে যাচ্ছে সেই জায়গাটা ব্লকেজ হয়ে যায়। আপনি রক্ত মোটা হয়ে যায়, তো আপনার ভেন দিয়ে যেতে পারবেন, ভেনটা তো পাইপের মতো, আপনার ধরুন সেই পাইপ দিয়ে আপনি একটা মোটা কিছু হয়ে যাচ্ছে, তখন আপনার সমস্যাটা সেখানে হবে।
তো তখন কোলেস্টেরলটা বেড়ে গেলে কি হয়, আপনার রক্ত মোটা হয়ে যাবে, আপনার পরবর্তীকালে হার্ট অ্যাটাক হতে পারে, আপনার কোনো আর্টারি ব্লক হতে পারে। এই জন্য কোলেস্টেরলটাকে ঠিক করতে হবে, যেটাকে বলে ডিসলিপিডিমিয়া হয়েছে। আর থাইরয়েডের জন্য আপনার কি হতে পারে, আপনার ধরুন বডি ওয়েট হওয়ার পরে খুব কমে যেতে পারে, আপনার যেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। একটা হাইপো হলে কি হবে, আপনার বডি ওয়েট হয়তো বেড়ে যাচ্ছে হঠাৎ করে। থাইরয়েডটা কিন্তু ক্ষতিকারক। থাইরয়েডে হলে অনেকে বললাম থাইরয়েড মেডিসিন খাচ্ছি, খেয়ে যাচ্ছি, আমি মোটা হয়ে যাচ্ছি। তো এই সমস্ত জিনিসের যে ট্রিটমেন্ট কিন্তু করা যায়, প্রথমে তার খাবারটাকে কন্ট্রোল করে, তারপরে তার রোগটাকে কন্ট্রোল করে। তো এই সমস্ত জিনিসের ট্রিটমেন্ট কিন্তু আয়ুর্বেদে হয়। আপনারা চিকিৎসা করান, এগুলো কিন্তু আপনাকে একটা সময় পর সুস্থ করে দেবে, আপনাকে আর মেডিসিন খাওয়া দরকার পড়বে না। স্যার মূলত কি কি কারণে এই ধরনের রোগ আমাদের শরীরে দেখা যায়? অ্যাকচুয়ালি হ্যাঁ, খাবার মধ্যে যদি ধরুন আপনার খুব বেশি মানে লবণ থাকছে বা খুব স্পাইসি ফুড খাচ্ছেন আপনি, মানে যে কোনো স্পাইসি ফুড মার্কেটে ফাস্ট ফুড খাচ্ছেন খুব বেশি, তো সেই খাবারগুলোর মধ্যে তো আর পরিমাণ মতো জিনিস থাকে না। সেখানে ধরুন আপনাকে খাবারটাকে স্পাইসি করার জন্য বেশি আপনাকে ঝাল দিয়ে দেওয়া হলো। এবারে ঝাল অনেক রকম, একটা হয় ধরুন কাঁচা লঙ্কার ঝাল, সেই ঝাল ঠিক আছে, সেই ঝাল আপনার খুব একটা ক্ষতি করবে না, আপনার খুব সেখানে কেমিক্যালটা দেওয়া নেই। কিন্তু আপনি এখন কি হয়, স্পাইসি বেশি করার জন্য সেখানে আপনাকে কেমিক্যাল দিয়ে ঝালটাকে বাড়িয়ে দেওয়া হয়, ঝাঁঝটাকে বাড়িয়ে দেওয়া হয়। সেই জিনিসটা আপনার শরীরে ক্ষতি করবে। সেই জিনিসটা আপনার খাবারটাকে হয়তো বেশি টেস্টি বানিয়ে দেবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে কি হবে, আপনার সেখান থেকে এই ধরুন সুগার চলে আসতে পারে, এই ধরুন বেশি নোনতা খাবার হলে প্রেশার চলে আসতে পারে, কোলেস্টেরল তো আসতেই পারে আপনি যদি খুব বেশি রেড মিট, খুব বেশি অ্যানিমাল প্রোটিন ইনটেক করেন। তো এই জন্য বাইরের খাওয়া দাওয়াকে খেলেও আপনাকে সেটা কম খেতে হবে, খুব এরকম না যে আপনি রেগুলার খাচ্ছেন বাইরের খাবার। রেগুলার খেলে এই চারটে যে বললাম, প্রেশার, সুগার, থাইরয়েড, কোলেস্টেরল, এগুলোর মধ্যে যে কোনো একটা রোগ হয়তো আপনার আসবে, আর আপনাকে সেটার জন্য আবার দেখবেন হয়তো মেডিসিন খেতে হচ্ছে আপনাকে, বা অনেকে বলো সারার জন্য খেতে হচ্ছে। তো খাওয়া দাওয়াটাকে ঠিক রাখেন, তো ওবেসিটি আসবে না। ওবেসিটি না আসে দেখবেন এই রোগগুলো সহজে আসবে না। স্যার অনেকেই বলে যে ধরুন যখন এই প্রেগন্যান্সি পিরিয়ডটা মানুষের মেয়েদের চলছে আর কি, সেই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেরই কিন্তু থাইরয়েড লেভেলটা একটু বেড়ে গিয়েছে, মানে সেইটা কতটা ক্ষতিকারক হতে পারে শরীরে? দেখুন, থাইরয়েড লেভেল একটা রেঞ্জ থাকে হচ্ছে উইদিন 5 এর মধ্যে। তো যদি কারো 2-3 থাকে তো সেটা ঠিক আছে। এবারে থাইরয়েড বেশি হয়ে গেলে কি হবে, তার যদি কোনো কারণে ওয়েট গেইন হতে আরম্ভ করে, বা তার কোনো কারণে ধরুন মানে বডির মধ্যে একটা লেথার্জিক ফিল হচ্ছে, খুব বেশি টায়ার্ড ফিল করছে, তখন তো সেই আপনি যদি প্রেগনেন্ট থাকে, বাচ্চার ক্ষেত্রে ক্ষতি। তো এই জন্য থাইরয়েডের দিকে নজর রাখতে হয়। হ্যাঁ, এবারে অনেক সময় বলা হয় তাকে যে তার হয়তো থাইরয়েডটা ফ্লাকচুয়েট করছে, মানে 3-4-5 মধ্যে বা ওখানে 2-3 মধ্যে মানে ওঠানামা করছে। একটা হয় আপনার বেড়ে গেছে, একটা কমে গেছে, কিন্তু একটা ফ্লাকচুয়েট করছে। আজকে দেখলাম থাইরয়েড 2, 1 মাস পরে দেখলাম 3, আবার 1 মাস পরে দেখলাম আবার 2। তো এই জিনিসটা ক্ষতিকারক। ওই জন্য যাদের ক্ষেত্রে এটা ফ্লাকচুয়েট করে তাদেরকে বলা হয় যে আপনি একটা মেডিসিন খান এখন কিছুদিন, যতদিন আমার প্রেগনেন্সি হচ্ছে, তো তারপরে আপনি বন্ধ করতে। সেটা ক্ষেত্রে ঠিক আছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু মানে পার্মানেন্ট চিকিৎসা করতে গেলে আপনাকে চিকিৎসা ঠিক করে করতে হবে। স্যার থাইরয়েড এমনিতে কত ধরনের হতে পারে আর কি? থাইরয়েড হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে হাইপোথাইরয়েড, একটা হচ্ছে হাইপারথাইরয়েড। এবার হাইপোথাইরয়েড ব্যাপারটা হচ্ছে আপনার সেই ক্ষেত্রে ধরুন মানে থাইরয়েডের যে হরমোনটা থাকে, টিএসএইচ বলে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই হরমোনটার পরিমাণটা হচ্ছে আপনার হাইপোতে মানে বলতে গেলে বেড়ে যায়, ধরুন 4-5 লেভেলে চলে যায়। টিএসএইচ যে আমাদের হরমোনটা থাকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েডটা স্টিমুলেট করতে সাহায্য করে আর কি, সেটা বেড়ে যায়। তখন আপনার শরীরের মধ্যে বিভিন্ন প্রবলেম হবে, কারণ আপনি যখন যে কোনো জিনিস বাড়া কমা করলে তো আপনার শরীরের মধ্যে প্রবলেম হয়, তাই না? থাইরয়েডের ক্ষেত্রেও সেই জিনিসটা হবে। আর একটা হাইপারথাইরয়েডিজম, হাইপার মানে আপনার থাইরয়েডটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো এটা একটা অনেক সময় কাজ করে কি ফ্যামিলি থেকে আসে। ধরুন আমার ফ্যামিলিতে কারোর মধ্যে থাইরয়েড ছিল আগে, তো থাইরয়েডটা কিন্তু অনেক সময় জিনগত মানে ফ্যামিলি টু ফ্যামিলি এটা মানে ক্যারি করে। তো এটা হলেও কিন্তু এটা চিকিৎসা করতে হবে। আপনি ধরুন জানেন যে আপনার ফ্যামিলিতে থাইরয়েড আছে, সেই কারণে আপনার এসছে, তো সেও সারা জীবন মেডিসিন খাচ্ছে বলে আপনাকেও খেতে হবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনার থাইরয়েড ধরা পড়ে যায়, আপনি যদি প্রি লেভেলে টেস্ট করেন অ্যাকিউট স্টেজে, আপনি কিন্তু ঠিক করে দেবেন। এরকম নয় যে ফ্যামিলি থেকে এসে আপনাকে জিনিসটা বয়ে নিয়ে যেতে হবে। স্যার আপনি যখন বললেন জিনগত এই ব্যাপারটা হয়ে থাকে, তাহলে কি বাচ্চাদের ক্ষেত্রে ওই সম্ভাবনাটা রয়ে যাচ্ছে, মানে থাইরয়েড হতে পারে? দেখুন, সেটা তো একটা চান্স থেকেই যাবে, কিন্তু সে বাচ্চা তো আর জন্মে নিয়ে আসছে থাইরয়েডটাকে। মানে একটা হয় যেমন বললাম যে নিওনেটাল সুগার, মানে আপনি বাচ্চা জন্মানোর পরের থেকেই তার শরীরে সুগারটা জেনারেট হচ্ছে না, মানে ইনসুলিনটা তার শরীরে জেনারেট হচ্ছে না, কারণ তার প্যানক্রিয়াস ঠিক করে কাজ করছে না। সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা বললাম। কিন্তু এই ক্ষেত্রে কিছু করার নেই আপনার, আপনি তো জানবেন না কি হয়েছে না, কিন্তু তার যদি মানে আপনার বাড়তে সুগারটা না আসে, তাহলে কিন্তু কোনো সমস্যার কারণে তার পরবর্তীকালে চিকিৎসা হবে। কিন্তু কারোর আফটার বার্থডে পর এলো, তারও চিকিৎসা আছে, তাকে ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হবে, কারণ তার জন্ম থেকে সমস্যা আছে। কিন্তু এরকম ব্যাপার না জিনগত হয়ে যেমন আপনি খুব একটা প্রবলেম ফেস করবেন। অনেকে দেখবেন না যে বাড়িতে আছে কিন্তু তার কিছুই নেই, মানে বাবা মায়ের আছে সুগার, তার তো কিছুই হয়নি বা তার ব্যাপার নেই। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। একটা জিন তো অবশ্যই ম্যাটার করে, 10% 5% ম্যাটার করে, যে আপনার বাবা মায়ের ছিল বা আপনার তার আগে কারো ছিল, মানে আপনার হতে পারে, কিন্তু হতে পারে মানে হবেই কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটা কিছু কোনো গ্যারান্টি থাকে না। স্যার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি সুদীপ রায় বলছি। বলুন সুদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন?
এটা আমার প্রবলেমের থেকে জানতে চাই। আচ্ছা, আপনার এজটা বলুন আগে। হ্যালো, অ্যাকচুয়ালি আমার হচ্ছে সমস্যা হচ্ছে, মানে আমার গ্যাসের প্রবলেম আছে। আমি ট্রিটমেন্ট হয়তো করিয়েছি, কিন্তু মানে ওজন তো খুবই কমে যাচ্ছে আমার। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 34। আচ্ছা, শুনুন, কতদিন ধরে হচ্ছে এটা আপনার? এই লকডাউনের পর থেকে এই জিনিসটা আমার আমি দেখতে পাচ্ছি। লকডাউনের পর থেকে মানে 4 বছর 5 বছর হয়ে গেছে বলছেন? বছর 4-5 বছর ধরে এই যে দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি বাইরে কাজ করতে যখন যান খাওয়া দাওয়ার রুটিন ঠিক থাকে না খাওয়া দাওয়ার রুটিন গন্ডগোল হয়? আমার একটু বাইরেই খেতে হয় বেশিরভাগ। আচ্ছা আচ্ছা 80% বাইরেই খেতে হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন, আপনার ক্ষেত্রে যে সমস্যাটা বলছেন যে গ্যাস সমস্যা হচ্ছে, তো ওই যে আপনার কারণটা একটা যে আপনাকে বাইরে খাওয়া দাওয়া খেতে হয় 80%। এবারে যেটা বললাম একটা যে আপনি যখন পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে বাইরে খাওয়া দাওয়া, তো সেটার মধ্যে দেখুন একটা যে খাবারটা যে বানাচ্ছে আপনার, যদি আপনি একটা স্পেসিফিক জায়গায় খাওয়া দাওয়া করছেন রেগুলার, তাহলে তার সাথে কথা বলে যে খাবারের মধ্যে যাতে বেশি তেল ঝাল মশলা না থাকে দেখুন। আর জল ঠিক টাইম মতো খাবেন, সারাদিনে 3 লিটার থেকে 4 লিটার জল খাবেন আপনি, ঠিক আছে? আর রাত্রে শুতে যাওয়ার আগে 1 গ্লাস, একটু এখন শীতকাল আছে, একটু হালকা গরম জল করে খাবেন, যেটা আমাদের ডাইজেস্টে অনেক সাহায্য করে। রাত্রে খাওয়ার টাইমটা করুন রাত 9টার মধ্যে, 9টার পরে এগোবেন না, যে এরকম না যে রাত 10টা 11টাতে খাওয়া দাওয়া করছেন। ওই খাওয়া দাওয়াটা আমাদের শরীরে কাজের থেকে অকাজ বেশি করে। আপনি যদি রাত্রে 12টা 1টার সময় খাওয়া দাওয়া করেন, ওটা গ্যাস অম্বল তো হবে, আরো অনেক অনেক আপনার শরীরে ক্ষতি পরবর্তীকালে আনতে পারে। তো এই জন্য খাওয়া দাওয়ার টাইমটাকে ঠিক করুন, প্রপার একটা টাইম মেনটেন করুন। আর খুব সমস্যা হলে এখন তো আপনাকে এই জিনিসগুলো করলে হবে না, একটা চিকিৎসা করান, 2-3 মাস চিকিৎসা করলে আপনার এই যে বাড়াবাড়িটা আছে সেরে যাবে। তারপরে খাওয়া দাওয়াটা আপনার সারাদিনে কন্ট্রোল রাখতে হবে। খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে আপনার এই জিনিস কিন্তু আবার আসতে পারে ভবিষ্যতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনি প্রত্যেকেই কিন্তু একটা সুস্থ স্বাভাবিক জীবন সবসময় কিন্তু একটা আশা করেই থাকি, কিন্তু এই আশা যখন আমাদের ভঙ্গ হয়, যখন আমরা কেমিক্যাল যুক্ত মেডিসিন সবসময় কনজামশন করি, কিন্তু সেইখানেই কিন্তু একদম সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক যারা আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখনো দিয়ে যাচ্ছেন এবং আগামী ভবিষ্যতেও থাকবেন বলে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, তারাই হচ্ছে এবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের পাশে থাকবে, আপনাদের সাথে থাকবে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই রবিবার কিন্তু স্পেশাল চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, যেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ডায়াল করতে হবে হেল্পলাইন নাম্বারে, তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে, ল্যান্সডাউনে রয়েছে, হাজরা এবং খিদিরপুরেও রয়েছে অফিস। তাছাড়া হাওড়াতে দাসনগর, বেলুর এবং শিবপুরে রয়েছে। দক্ষিণ 24 পরগনাতে আপনারা পেয়ে যাচ্ছেন আমতলাতে এবং কলকাতায় কিন্তু হাতিবাগান ও চেম্বার রয়েছে। তাছাড়া মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং কৃষ্ণনগরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলেও কিন্তু আপনারা আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খানকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং বোলপুরবাসী কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাছাড়া কিন্তু দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্য, কোচবিহারে কিন্তু ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে ডক্টর এ হালদার এবং আসাম শিলচরবাসী কিন্তু আবার পেয়ে যাচ্ছে ডক্টর বি শর্মাকে এবং গৌহাটিতেও পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে কিন্তু পাচ্ছেন ডক্টর এস হালদারকে এবং রায়গঞ্জে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে। তাছাড়া আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য এবং আলিপুর দুয়ারে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ডিব্রুগড়েও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। সমস্যা আপনার এবং সেই সমস্যার সমাধান সত্যি সত্যি যিনি করতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার সমাধান নিমেষেই করে যেতে পারেন। স্যার, আলোচনায় আসবো, তার আগে কিন্তু বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দিবা বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের বয়সটা বলবেন। 4 বছর। 4 বছর? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা হচ্ছে এখন?
হ্যালো। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে এই 4 বছরে? তার সমস্যাটা হলো সে কিছু খেতে চাই না, মানে ওজনও বাড়ছে না তার। আচ্ছা আপনি শুনুন, স্যার বলছেন। আপনার মেয়ের বয়স 4 বছর বললেন, তাই তো? হ্যাঁ, কিছু খেতে চাইছে না, এটা কতদিন ধরে হচ্ছে এটা? 2 বছর হলেও তো তার ওজনই বাড়ছে না। আচ্ছা, কোথাও ডাক্তার দেখিয়েছেন? কোথাও চাইল্ড স্পেশালিস্ট কি দেখিয়েছেন কিছু? প্রত্যেকদিন তখন যেতাম, আর এখন দেখাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, প্রথমত আপনি একবার আপনার মেয়েকে নিয়ে চেম্বারে আসুন, কারণ যেহেতু বলছেন আপনি 2 বছর ধরে এটা হচ্ছে, তো দেখেছেন কিছু কাজ হচ্ছে না, তো তাকে আবার দেখতে হবে তার কি প্রবলেম হয়েছে না হয়েছে। তো তার যদি ধরুন ডেলিভারি ঠিক থাকে, প্রথম থেকে খাওয়া দাওয়া করছে না, তো তার জিনিসটা সত্যি ভাবার বিষয়। তো আপনি আপনার মেয়েকে এখান থেকে আমরা এরকম কিছু বলতে পারবো না, যেহেতু বাচ্চা, একদমই বাচ্চা, তার বয়স অনেক কম, এখান থেকে কিছু বলা যাবে না এরকম করে যে তাকে এটা করুন ওটা করুন। তাকে একবার নিয়ে আসুন, তাকে এরকম দেখে জিনিসটা বলা যাবে কি হয়েছে না হয়েছে, না দেখে এক্সপ্লেন করা ঠিক হবে না আমাদের ক্ষেত্রে। তো আপনি আমার মেয়েকে আবার নিয়ে আসুন, নিয়ে এসে চিকিৎসা করুন, দেখুন আমরা জিনিসটা বলতে পারবো কি হয়েছে না হয়েছে আর কি। স্যার আমরা যে আলোচনায় ছিলাম আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার। আমি বলছিলাম। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমারই। হ্যালো। হ্যাঁ, এটা আমার চুলের সমস্যাটা আছে না। আচ্ছা আপনারা কি বয়সটা বলবেন? বয়স 25। আচ্ছা আচ্ছা বলুন, কি সমস্যা হচ্ছে? আমার হচ্ছে যে মানে ইদানিংটা শুরু হয়েছে মাঝখানে ধরে, আস্তে আস্তে মানে খুব ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, মানে নাচটা তো করছে, হাত দিলেও ঘুরে ঘুরে করছে এরকম। আচ্ছা, এটা কি শীতকালে হচ্ছে না এই কয়েক মাস ধরে হচ্ছে এটা? শীতকালে। শীতকালে। মাথায় খুশকি আছে? হ্যাঁ খুশকি আছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট করাচ্ছে এটার জন্য না কিছু করাচ্ছে এটা? ট্রিটমেন্ট বলে না সেরকম কিছুই করাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, হেয়ার ফলের যে প্রবলেম বলছেন আপনি, তো এটা অনেক কারণ হতে পারে। আপনার ধরুন হয়তো পেটের সমস্যা আছে বা লিভারে কোনো সমস্যা আছে, তো ঝরে ঝরে পড়ছে বলছেন, যেটা মানে কি হচ্ছে বলুন, আপনার মাথা তো আমাদের চুল যে থাকে গোড়া, চুলের ওখানেও আমাদের মানে গোড়াতে ব্লাড সার্কুলেশন যায় আর কি। তো আমাদের যদি কোনো কারণে ব্লাড পিউরিফাই না থাকে, ব্লাড ইমপিউরিফাই হয়, তো এটার জন্য চুল উঠতে পারে। একটা হয় জলের কারণে হতে পারে, তো আপনার আগে যদি না হয় এই মাঝখানে ধরে হচ্ছে, তো আমরা ধরুন জলের সমস্যা তো হবে না আপনার। আর সিজনাল শীতকাল তো ড্রাই হয়ে যাচ্ছে, তো ওয়েদার ড্রাই আছে, আপনার আমাদের বডি কোনো কারণে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, এই জন্য চুল উঠছে। তো আপনি জলটা একটু বেশি করে খাবেন, আর একবার পারলে আপনি চিকিৎসা করেন। আমাদের একটা এখন চুল আর স্কিনের জন্য আলাদা করে ব্রাঞ্চ আছে, লা এলিগেন্স বলে, সেখানে আমাদের চুলের আর স্কিনের জন্য স্পেশাল ট্রিটমেন্ট করা হয়। তো আপনার যে এই যে মানে উইন্টারে যে হেয়ার ফল প্রবলেমটা হচ্ছে বা ড্যান্ড্রফের সমস্যাটা আছে, এটা আপনার কিন্তু ঠিক করা যাবে। আমরা শুধু আপনাকে এরকম না যে আপনাকে শুধু কিছু হেয়ার অয়েল বা মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বললাম, আপনাকে কিছু মেডিসিনও দেওয়া হবে, যেটা আপনি মেডিসিনের সাথে আপনাকে কিছু হার্বাল কন্ডিশনার, হার্বাল শ্যাম্পু দিয়ে আপনাকে এই যে চুলের সমস্যাটা হচ্ছে গোড়া থেকে ঠিক করা হবে। আপনাকে দেখবেন এই চুল ওঠাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো আপনি এবার এসে যোগাযোগ করুন, আমাদের লাইল লিগার্সে কিন্তু চুলে খুব ভালো চিকিৎসা হয়। স্যার আলোচনায় আসবো, আর একজন বন্ধু চলে এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি হুগলি শ্রীরামপুর থেকে সৈকত ব্যানার্জি বলছি। সৈকত বাবু, কার সম্বন্ধে জানতে চাইছেন? আমি এই হাঁটুর যন্ত্রণার জন্য বলতে চাই। এটা কি আপনার সমস্যা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার বয়সটা একটু বলবেন? বয়স হচ্ছে 45। আচ্ছা বলুন। বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে যে কিছুক্ষণ বসে, মূলত আমি হচ্ছে একজন মিউজিশিয়ান, তবলা বাজাই। তো কিছুক্ষণ বসে কিছুক্ষণ মানে কি ধরুন ঘন্টা খানেক হয়ে যাওয়ার পর মানে ক্র্যাম টাইপের ধরে, হঠাৎ মানে একটু উঠে দাঁড়াবো যে মনে হয় যেন পড়ে যাবো। আচ্ছা, আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে আপনার? হ্যাঁ, এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা হচ্ছে এই ধরুন 15 দিন ধরে হচ্ছে? তার আগে ছিল না কিছু? না না না। আচ্ছা, এটা কি হয় ঘুম থেকে ওঠার সময় কি এরকম হয় কিছু, পায়ে খুব ব্যথা করে ঘুম থেকে ওঠার সময়? হ্যাঁ, এটা না মানে ইদানিং হচ্ছে কি, ইদানিং কিরম হয়, হঠাৎ করে ক্র্যাম্প ধরে যায় ঘুমের মধ্যে আচমকা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার কোনো কিছু রিপোর্ট কিছু করেছেন কি, ব্লাড কিছু করেছেন আপনি? হ্যাঁ সেগুলো করেছি, ইউরিক অ্যাসিড বা এইসব কিছু নেই, সব নর্মাল আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি গ্যাস অম্বলের সমস্যা আছে? এইটা একটা ব্যাপার। না গ্যাস অম্বলের সমস্যা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলছি, আপনি শুনুন। দেখুন, আমাদের যে কোনো রোগ, আমি বললাম না একটা, যে কোনো রোগ আমাদের পেট থেকে সমস্যা শুরু হয়। যে আপনার বললেন গ্যাস অম্বলের সমস্যা আছে, তো আপনার এই যে ব্যথা হচ্ছে মানে কি হচ্ছে, আপনার ওই জয়েন্ট গুলোতে বা এই যে ক্র্যাম্প ধরে যাচ্ছে, জয়েন্টে আপনার ল্যাকটিক অ্যাসিড জমে যাচ্ছে। তো ল্যাকটিক অ্যাসিড জিনিসটা যখনই আপনার জয়েন্ট জমে যাবে, তখন আমরা সেখানে ওই ক্র্যাম্প ধরবে, ব্যথা করবে, ঘুম থেকে উঠতে গেলে, হাঁটতে গেলে পড়ে যাবেন, পা ফুলে যাচ্ছে অনেক সময়। তো এই সমস্যাগুলো চিকিৎসা আছে। আপনি যখন রিপোর্ট করেছেন বললেন, বা রিপোর্ট সব নর্মাল আছে বললেন, তার মানে আপনার হতে পারে আপনার যে
ওই যে জেলটা আছে, জেলটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আপনি একবার আসুন, আমাদের তো হাঁটু ব্যথা বা এই যে আর্থ্রাইটিসে খুব ভালো চিকিৎসা করা হয়, দরকার হলে আমাদের থেরাপিও আছে। তো আপনার এই যেহেতু জিনিসটা 2 সপ্তাহ ধরে হচ্ছে, বেশি দিন হয়নি এখনো, এটা কিন্তু চিকিৎসা করলে আপনার খুব তাড়াতাড়ি জিনিসটা সেরে যাবে। কারণ এই জিনিসটা যত একটা রোগ যত তাড়াতাড়ি চিকিৎসা করবেন আপনি ধরা পড়ার পর, তত তাড়াতাড়ি জিনিসটা সেরে যাবে। যখন জিনিসটা টাইম হয়ে যাবে তখন কিন্তু বেড়ে যাবে জিনিসটা, এসে চিকিৎসা করে সেরে যাবে আপনার এটা। আলোচনা আসবো আরো একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দিয়া ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন আপনি? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। আমার বয়স 25। আচ্ছা বলুন, এবার কি সমস্যা রয়েছে? আমার আসলে দীর্ঘদিন ধরে ভীষণ পেটে ব্যথা হয়, একটু ব্লিডিংও হয় চুল থেকে। টেস্ট করেছিলাম, সেরকম কিছু প্রবলেম নেই। মাঝে মধ্যে খুব অ্যাসিডিটি হয়, খুব বেশি বমি বমি হয়। আচ্ছা, আপনার কি রেগুলার কি পটি আপনার ক্লিয়ার হয়? রেগুলার ক্লিয়ার তো হয় না, একটু অসুবিধা হয়। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এই যে অসুবিধা হয় বলছেন, যে কতদিন ধরে হচ্ছে এটা? গত 1 বছর ধরে। গত 1 বছর ধরে কোনো মেডিসিন খাচ্ছেন এটার জন্য? কোনো পাউডার বা কিছু, মানে এই যে কনস্টিপেশনের জন্য কিছু খাচ্ছেন? না, সেরকম কোনো কনস্টিপেশনের জন্য সেরকম কোনো মেডিসিন খাওয়া আচ্ছা, হয়নি। ব্লাডটা কতদিন ধরে বেরোচ্ছে? ব্লাডটা খুব বেশি বেরোয় না, মানে মাসে 1 বার বা মাসে 2 বার এরকম করে ব্লিডিং হয় 1 বছর ধরে। আচ্ছা ঠিক আছে, এটা তো আপনার সমস্যা হচ্ছে। ঠিক আছে, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা বললেন এটা হচ্ছে আপনার এখনো কিছু সমস্যা হয়নি, হয়তো একটা আপনার হেমোরয়েডের দিকে যাচ্ছে আর কি। তো আপনি এখন যদি চা খান, চায়ে কিন্তু আদা খাবেন না, ঠিক আছে? খুব বেশি ঝাল, খুব বেশি স্পাইসি ফুড খাবেন না। আর আপনার এই যে স্টুলটা হচ্ছে না বলছেন, এটা কিন্তু একটা সমস্যা। কারণ আপনার আজকে যদি রেগুলার স্টুল না হয়, আপনার 25 বছর বয়সেও কিন্তু আপনার পরবর্তীকালে আপনার কিন্তু হেমোরয়েড বা পাইলস আসতে পারে। তো এখনো পর্যন্ত আপনার যে জিনিসটা হচ্ছে মাসে 1 বার করে ব্লাড আসাটা কিন্তু খারাপ জিনিস। তো এখন আপনি খুব বেশি ঝাল খাবার খাবেন না, বেশি অ্যানিমেল প্রোটিন, মানে আপনি বেশি চিকেন মাটন বেশি এগুলো খাবেন না, ঠিক আছে? এমনি পুকুরে ছোটখাটো মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন, কিন্তু এগুলো বেশি খাবেন না। আর খাওয়া দাওয়াটা রেস্ট্রিক্ট করুন। আদা দিয়ে চা খাওয়া বা গোলমরিচ দিয়ে বেশি ঝাল ঝাল খাবার খাওয়া, এগুলো খাবেন না, ঠিক আছে? ঝাল মানে লাল লঙ্কার যে ওই গুঁড়ো হয় সেগুলো অ্যাভয়েড করুন। খাওয়া দাওয়াটা মূলত ঠিক করুন। এমনি শাকসবজি খান, ফল টল খান, আর একবার এসে চিকিৎসা করুন। কারণ আপনার যে ব্লাড পড়ছে বলতে গেলে কিন্তু ভবিষ্যতে আপনার পাইলসের দিকে যাচ্ছে আস্তে আস্তে। চিকিৎসা করলে কিন্তু এটা আপনার সেরে যাবে। এটা এরকম না যে আপনি চিকিৎসা করলে আপনার কিছু হয়ে যাবে। তো আপনি 2-3 মাসের মধ্যে জিনিসটা সেরে যাবে, এটা কিন্তু আপনি ফেলে রাখবেন না। এই জিনিসটা আপনার ভবিষ্যতে পাইলসের দিকে যেতে পারে। আর এক কাজ করুন, রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম জল খেয়ে ঘুমোতে যান। আর দিনের বেলায় ডাবের জল খেতে পারেন। দইটাকে ঘোল বানিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করুন। পেটটা ঠান্ডা রাখুন, পেটকে গরম করার মতো কিছু খাবার দাবার খাবেন না, তাহলে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু একটা আশা নিয়ে বেঁচে থাকি। আমরা কিন্তু প্রত্যেকেই চাই এই যে কেমিক্যাল যুক্ত জীবনটা আমাদের রয়েছে সেখান থেকে একটু বেরিয়ে যেতে। আর সেখান থেকে বেরিয়ে যেতেই যিনি সাহায্য করেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। প্রত্যেকটা মানুষ কিন্তু যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসছেন তারা কিন্তু প্রত্যেকের ফিডব্যাকই অসাধারণ। কারণ তারা কিন্তু প্রত্যেকেই কেমিক্যালটাকে বর্জন করেছে নিজের জীবন থেকে। এবার কিন্তু আপনার পালা। আপনি কেমিক্যাল যুক্ত জীবন চাইছেন নাকি কেমিক্যাল বাদ দিয়ে একটু আয়ুর্বেদিক ভাবে নিজের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চাইছেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনার যত পুরনো শারীরিক সমস্যা থাকুক না কেন এবং যত দিনের শারীরিক সমস্যা থাকুক না কেন, সেই শারীরিক সমস্যা থেকে কিন্তু এবার মুক্তির সময় অবশ্যই চলে এসেছে। এবং তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। একদম যাকে বলে রুট ট্রিটমেন্ট। আমাদের রুটটা কিন্তু প্রত্যেকটা মানে যে সকল শারীরিক সমস্যাগুলো রয়েছে তার রুটটা জানা ভীষণ দরকার। আর সেই রুট ট্রিটমেন্টই কিন্তু হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই রবিবার কিন্তু স্পেশাল চেম্বার ল্যান্সডাউনে রয়েছে। সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডক্টর বীর শর্মাকে। আপনারা যারা ইতিমধ্যে স্যারকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, বেরোতে চাইছেন, তারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এছাড়া কিন্তু যে সকল জায়গায় চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ল্যান্সডাউনে রয়েছে, হাজরা, খিদিরপুরে এবং মধ্যমগ্রামে রয়েছে কিন্তু হেড অফিস, হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাতে রয়ে যাচ্ছে কিন্তু আমতলাতে এবং কলকাতার হাতিবাগানে। আপনারা নিয়ারেস্ট চেম্বার বেছে নিয়ে কিন্তু অবশ্যই আপনাদের জীবনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতেই পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তাছাড়া কিন্তু আপনারা মেচেদাতে ডক্টর
এন ভট্টাচার্যকে খড়গপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছে ডক্টর এ হালদারকে, জামশেদপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরেও কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে কিন্তু আপনারা আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংয়ে কিন্তু পাচ্ছেন ডক্টর আর দেকে, এবং আসানসোলে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং কাকদ্বীপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, এবং বর্ধমানেও কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসী কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাছাড়াও কিন্তু দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং কিন্তু আসাম, পুরুলিয়া, আসামের শিলচরে আবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতেও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং হলদিয়াতে কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খানকে, এবং আগরতলাতেও কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, আলিপুরদুয়ার কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং ডিব্রুগড়বাসীও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আপনারা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী চেম্বার বেছে নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যেতেই পারেন। স্যার, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, 36 বছর। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ সমস্যা হচ্ছে মানে আমার মানে শীতকালে মানে পা ফুলে যায়। আচ্ছা, শীতকালে পা ফুলে যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনো প্রেসারের মেডিসিন চলে? হ্যাঁ প্রেসার মেডিসিন খাই। ঠিক আছে, আমি বলছি। দেখুন, আপনার যে শীতকালে পা ফুলে যায় বলছেন, এটা শীতকালের জন্য হতে পারে, আর একটা হতে পারে আপনার যে প্রেসারের মেডিসিন চলে। কারণ অ্যাজ এ সাইড এফেক্ট হিসাবে প্রেসারের যে মেডিসিনগুলো চলে সেটা প্রেসার তো কমিয়ে দেয়, কিন্তু আপনার পাটা ফুলিয়ে দেয়। তো আপনি কোনো জায়গায় পা ঝুলিয়ে থাকবেন না, পাটাকে সবসময় তুলে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, কোথাও বসে আছেন, মাঝে মধ্যে একটু উঠাটা মানে চলা করুন, মুভমেন্ট করুন। একটানা পা ঝুলিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকবেন না। বাড়িতে যখন ঘুমাবেন, পায়ের নিচে একটা বালিশ রেখে পাটাকে উঁচু রাখবেন। তাহলে কি হবে, পাটা আপনার সকালে দেখবেন যখন ঘুম থেকে উঠছেন ফুলে থাকবে না। কারণ গ্র্যাভিটির জন্য কি হয়, ব্লাড সার্কুলেশন যদি আপনার ঠিকঠাক করে চলে তাহলে এই জিনিসটা হবে না। আর প্রেসারের মেডিসিন চলছে হচ্ছে, এটা করলে আপাতত দেখুন ঠিক থাকবেন। এবারে তারপরেও দেখছেন যে পা ফুলে যাচ্ছে, একটা নন পিডিং ইডিমা পায়ের মধ্যে চলে আসছে, পা গর্ত হয়ে যাচ্ছে, ফুলে মোটা হয়ে যাচ্ছে, তাহলে এটা চিকিৎসা করতে হবে। কারণ এটা আপনার হচ্ছে হয়তো প্রেসারের মেডিসিনের জন্য বা আপনার অন্য কোনো কারণে। তো আপনি আমাদের বর্ধমানের চেম্বারে চিকিৎসা করতে আসুন, সুস্থ হয়ে যাবেন। স্যার, আমরা এই ফোন কলটার সূত্রে একটু বলছি, সেটা হচ্ছে এনবিপিতে যে থাইরয়েড, প্রেশার, এই যে কোলেস্ট্রল, যেগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তার কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? এনবিপিতে তার একজন বলতে গেলে তার মেডিকেশন মানে শুধুমাত্র মেডিসিনের ট্রিটমেন্টে হবে, কিন্তু তার সাথে একটা স্ট্রিক্ট ডায়েট চার্ট থাকবে, যে খাবার দাবার তাকে মেনটেন করতে হবে। আমাদের ডায়েটিশিয়ান আছে, তাকে সেই ডায়েট চার্ট দিয়ে বলে দেবে যে কি কি খাওয়া দাওয়া করা চলবে, কি খাওয়া দাওয়া, মানে আপনার খাওয়া দাওয়া যদি ঠিক থাকে, এই যে সমস্যাগুলো আছে আপনার কিন্তু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। স্যার, আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপস্থিত রয়েছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। হ্যাঁ, আপনারা এই যে ধরুন আমি এটা যেটা নিয়ে টপিকটা ছিল আজকে, সুগার, প্রেসার, কোলেস্ট্রল, থাইরয়েড, এই 5টা রোগ, এই 4টা রোগেই কিন্তু আমার চিকিৎসা আছে। সবকিছুতে খাওয়া দাওয়া ঠিক করে, ঠিকঠাক প্রপার মেডিকেশন দিলে কি কারণে রোগটা হচ্ছে সেটা জেনে চিকিৎসা করলে কিন্তু সেই রোগের নির্মূল আছে। এতদিন ধরে যে সুগার প্রেসার হয়ে আছে, রোগে তো চিকিৎসা হচ্ছে, এই চিকিৎসাটা আমাদের অনেকদিন আগে থেকে হয়ে আসছে আয়ুর্বেদে, এরকম না যে আজকে আবিষ্কার হয়েছে। তো চিকিৎসা করলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করালে আপনি যে কারণে সমস্যাটা হচ্ছে, যে কারণে রোগটা হচ্ছে, যে কারণে সুগারটা হচ্ছে, যে কারণে প্রেসারটা হচ্ছে, সেই কারণটাকে যদি আপনি বাদ দেন, তাহলে কিন্তু এই 4টে রোগেরই চিকিৎসা সম্ভব। সারা জীবন এটার জন্য কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই, আপনি সুস্থ হয়ে যাবেন একটা সময় পরে। আয়ুর্বেদ কিন্তু অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, আর এই প্রাচীন পদ্ধতিতেই মানুষকে সুস্থ স্বাভাবিক করে তোলার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। সমস্যা যে কোনো ধরনেরই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে, কারণ দেখুন আমাদের কিন্তু রোগের কোনো সময় কিংবা বয়স থাকে না। তাই এনবিপির হাত ধরুন এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে নিজের জীবনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলুন। এবং এই রবিবার স্পেশাল চেম্বার রয়েছে ল্যান্সডাউনে, সেখানে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং সকল দর্শকদের কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।